প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 91 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা 91 পৃষ্ঠা বের করে দেখো। প্রথমে 3 নম্বর দিয়ে লেখা আছে মৌলিক গুণনীয়ক খোঁজি। দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 30, এই 30-এর মধ্য থেকে আমরা মৌলিক গুণনীয়ক খুঁজবো। তো মৌলিক গুণনীয়ক খোঁজার জন্য একটা সহজ উপায় আছে। উপায়টাকে প্রথমে আমরা 30 লিখে নিব, দেওয়ার পরে ঠিক এইভাবে দাগ দিব। এখন তোমরা বলো 30 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 30 জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 30-কে ভাগ করলে কত হবে? দেখো 15 দুখানে 30 হবে। কত হবে? 15 দুখানে 30, নিচে হবে 15। এখন দেখো 30-কে আমরা প্রথমবার যখন ভেঙেছি তখন কিন্তু 2 আর 15 পেয়েছি। এখানে 2 হয়েছে, এখানে 15 হয়েছে, তার মানে 2 গুণ 15। সেই জন্য 2 আর 15 লিখতে হবে। এখন দেখো যেহেতু 2 হচ্ছে মৌলিক সংখ্যা, সেহেতু এই 2টাকে লেখার জন্য আমরা চতুর্ভুজের মধ্যে লিখবো। আর 15-কে তো আমরা ভাঙতে পারছি, যেহেতু 15 যৌগিক সংখ্যা। তাই যৌগিক সংখ্যা হলে সেটা আমরা বৃত্তের মধ্যে লিখবো। মৌলিক সংখ্যা হলে চতুর্ভুজের মধ্যে লিখবো, আর যৌগিক সংখ্যা হলে বৃত্তের মধ্যে লিখবো। তো তার আগে আমি তোমাদের বলি যে মৌলিক সংখ্যা কোনগুলো। দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। আমি 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখেছি। তো আমরা অন্য একটা ক্লাসে 1 থেকে 100-এর মধ্যে যে 25টি মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যা নিয়ে কিন্তু আলোচনা করেছি। সেই ক্লাসটা তোমরা দেখে আসবা। তাহলে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 1 থেকে 20-এর মধ্যে 8টা হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখলে অঙ্ক করা সহজ হবে। যেহেতু মৌলিক গুণক বলেছে, তাই আমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো এবার দেখো 15 আছে, এই 15-কে আমরা ভাগ করব কত দিয়ে? 15 কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে 15-কে ভাগ করলে 3 5-এ 15, 3 5-এ 15। এখন দেখো এখানে 2, 3, 5, দেখো 2, 3, 5 তিনটাই মৌলিক সংখ্যা, তাই আর ভাগ করা লাগবে না। এবার যেহেতু পরের 2টা আমরা মৌলিক সংখ্যা পেয়েছি, তাই 2টা আমরা চতুর্ভুজের মধ্যে লিখবো। প্রথমে 3 লিখবো, তারপরে 5 লিখবো। এবার কি করব? এবার আমরা আলাদাভাবে লিখবো যে 30 সমান 2 গুণ 3 গুণ 5, 2 গুণ 3 গুণ 5, এই সংখ্যাগুলো এখানে লিখে নেব। তাহলে আমরা লিখতে পারি 30-এর মৌলিক গুণনীয়ক, 30-এর মৌলিক গুণনীয়ক 2, 3 ও 5, এই তিনটা। দেখো আমরা কিন্তু মৌলিক গুণনীয়ক বের করে ফেলেছি। এখন কথা হচ্ছে বইতে কি লেখা আছে সেটা দেখবো। দেখো অঙ্ক তো করা শেষ। এবার লেখা আছে প্রথমে 30 সমান 2 গুণ 15, আবার 30 সমান 2 গুণ 3 গুণ 5। প্রথমবার যখন 30-কে ভাঙি তখন 2 গুণ 15 পেয়েছি। এবার আবার যখন ভাঙছি তখন কিন্তু 30-কে 2 গুণ 3 গুণ 5 পেয়েছি। এখন বলা হচ্ছে 30 সমান 2 গুণ 15। যখন 2 গুণ 15 হচ্ছে তখন এখানে বলা হচ্ছে একটি গুণনীয়ক মৌলিক এবং একটি গুণনীয়ক যৌগিক। যখন আমরা 2 গুণ 15 লিখছি, 2 হচ্ছে মৌলিক আর 15 হচ্ছে যৌগিক। তারপরে বলা হচ্ছে কিন্তু যখন 30 সমান 2 গুণ 3 গুণ 5 লেখা হচ্ছে তখন কিন্তু এই তিনটাই কি মৌলিক গুণনীয়ক। এই তিনটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। তো এইভাবে বিশ্লেষণকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। আমরা এখানে যেভাবে বিশ্লেষণ করছি এই বিশ্লেষণকে বলা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। তো এই ছেলেটা বলছে যদি 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয়, তাহলে কি 30-এর মৌলিক গুণনীয়ক 1, 2, 3, 5 হবে? যেহেতু 1 মৌলিক সংখ্যা নয়, তাই 1 মৌলিক গুণনীয়ক হবে না। 1 যেহেতু মৌলিক সংখ্যা নয়, তাই 1 মৌলিক গুণনীয়ক হবে না। মৌলিক গুণনীয়ক হতে হলে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাই এই মেয়েটা বলছে মৌলিক গুণনীয়ক অবশ্যই মৌলিক সংখ্যা হবে। তাই 30-এর মৌলিক গুণনীয়ক হবে 2, 3, 5। তাহলে 30-এর মৌলিক গুণনীয়ক কি পেয়েছি? 2, 3, 5 পেয়েছি। আচ্ছা, এবার আমরা এই 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বরে আছে 12 ও 18-কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, 12-কে এবং 18-কে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব।
তো প্রথমে 12 লেখা আছে। তো দেখো 12কে আমরা ঠিক আগের মতো আচ্ছা এখানেই করে দিই। দেখো 12কে আমরা ঠিক এইভাবে লসাগু করব। 12 হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে। কত হবে? 6 হবে। এখন দেখো 2 আর 6 এর মধ্যে 2 হচ্ছে মৌলিক, মৌলিক সংখ্যাটা লিখবো হচ্ছে চতুর্ভুজের মধ্যে, আর যৌগিক সংখ্যাটা লিখবো হচ্ছে বৃত্তের মধ্যে। তারপরে আবার এই 6টাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 3 হবে। এবার দেখো 2 এবং 3 দুইটাই মৌলিক সংখ্যা, তাই এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো। এবার 12 সমান দিয়ে লেখা হচ্ছে 2 গুণ 3। হ্যাঁ, 2 গুণ 3। এবার 18টা খেয়াল করো, 18টাকে আমরা এভাবে ঠিক লসাগু করবো। 18কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারছি, যেহেতু জোড় সংখ্যা, তাই 9 দুখানি 18। তো 2 মৌলিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, তাই 2টা লিখবো চতুর্ভুজের মধ্যে, আর 9টা লিখবো বৃত্তের মধ্যে। আবার দেখো 9কে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে, 3 তিরিখে 9। এখন 2টা 3 এসেছে, এই 2টা 3 এখানে লিখে দিব। তাহলে 18 এর মৌলিক গুণক হচ্ছে 2 গুণ 3 গুণ 3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ঘরের মধ্যে শুধুমাত্র আমরা চতুর্ভুজের মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই লিখবো, বৃত্তের মধ্যে সংখ্যাগুলো কিন্তু লিখবো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই যে 6 নম্বর অঙ্কটা আছে এটা দেখি, এখানে লেখা আছে 14 ও 25কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 14 এবং 25কে মৌলিক গুণনীয়কে আমরা বিশ্লেষণ করব। দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা 14টা লিখে নিব। 14টা প্রথমে লিখে নিব। দেখো বইতে যেভাবে করা আছে ঠিক ওইভাবে করব। তো 14টা যেহেতু যৌগিক সংখ্যা, তাই এটাকে আমরা বৃত্ত দিয়ে গোল করব। এবার 14কে প্রথমে আমরা ভেঙে নেব। ঠিক আগের মতো 14কে আমরা এভাবে লসাগু করে দেখি। এটা কিন্তু তোমরা রাফ করবা অন্য জায়গায়। 14 যেহেতু জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 14কে ভাগ করলে কত হবে? দেখো 7 দুখানি 14। এখন খেয়াল করো 2 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে যে 2টা আমরা দাগ দিব, এই 2টাই কিন্তু চতুর্ভুজ হবে। 2টাতে কি হবে? চতুর্ভুজ হবে, কারণ 2টাই মৌলিক সংখ্যা। তো একটা আমরা 2 লিখবো, একটা হচ্ছে 7 লিখবো। এবার লিখবো অতএব 14 সমান 2 গুণ 7। দেখো একটা কিন্তু হয়ে গেল। তারপরে আসে হচ্ছে 25। 25 যেহেতু যৌগিক সংখ্যা, তাই 25টাকে আমরা বৃত্ত দিয়ে ঘিরে দিব। এবার ঠিক 25কে আমরা এভাবে লসাগু করে দেখি। দেখো 25কে লসাগু করলে 2 দিয়ে ভাগ করা যায়, যেহেতু বিজোড় সংখ্যা, যায় না। 3 দিয়ে, 3 দিয়েও কিন্তু ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে 25কে ভাগ করো, 5 5-এ 25। তাহলে 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হবে। এখানে 2টাই কিন্তু মৌলিক সংখ্যা। এখানে ঠিক আমরা এভাবে দিয়ে চতুর্ভুজের মধ্যে 2টা 5 লিখে দিব। 2টা চতুর্ভুজ আঁকিয়ে 2টা 5 আমরা লিখে দিব। এটাতেও 5 লিখবো, এটাতেও 5 লিখবো। তাহলে লিখবো অতএব 25 সমান 5 গুণ 5। আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।